তাহলে চলো আমরা এবার মলিকুলার ডায়াগনোসিসের ক্ষেত্রে আসছি যে কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। এলাইজা টেস্ট খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য? তোমরা জানো এইডস যে রোগটা আছে সেই এইডসের রোগটাকে ট্রিটমেন্ট করবার জন্য, এইচআইভি কে জানবার জন্য, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসকে আইডেন্টিফাই করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট টেস্টের নাম এলাইজা, এনজাইম লিঙ্কড ইমিউনো সরব্যান্ট অ্যাসে। এটা কিন্তু এই যে শর্ট ফর্মের যে ফুল ফর্মটা, এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, পিসিআর মনে আছে? পলিমারেজ চেন রিঅ্যাকশন। পিসিআর কিন্তু দিয়ে শুধু ডিএনএ হয়, ট্রিটমেন্ট কিন্তু হয় না, পিসিআর। অ্যান্ড এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে এলাইজা আর সাম টেকনিক্স ফর আর্লি ডায়াগনোসিস অফ ডিজিজ। এলাইজা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এটা শুধু এইডসই করে না, অনেক অনেক ডিজিজে আমরা এনজাইম লিঙ্কড, এনজাইমকে একটা লিঙ্ক করে দিয়ে কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে সেটাকে কালার দিয়ে আইডেন্টিফাই, মার্কার। আমরা যেমন অ্যান্টিবায়োটিক অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন মার্কার ইউজ করেছিলাম, কালারও সেখানে ইউজ করেছিলাম। এখানে এলাইজাতে মেইনলি কালারকে দিয়ে ডিফার করা হয়, টেস্টগুলো করা হয়। প্রসেস অফ আ প্যাথোজেন is normally suspected only when the pathogen produces a symptom. মনে রাখবে, presence of pathogen is normally suspected only when pathogen produces a symptom. এটা একটা নর্মাল কেজে। কারণ দেখো, এমন অনেক রোগ আছে যেগুলো প্যাথোজেনটা তো এন্ট্রি নিয়ে নেয়, কিন্তু সিম্পটম আসতে আসতে অনেক দিন লেগে যায়। তার মধ্যে এইডস একটা ডেঞ্জারাস ডিজিজ। প্যাথোজেনটা এন্ট্রি নিয়েছে 10 বছর, 12 বছর, 15 বছর লাগতে পারে। হয়তো 10 বছর আগে এইডসের পুরো ভাইরাসটা ঢুকেছিল, কিন্তু সেটা যখন ইনকিউবেশন পিরিয়ড পার করেছে, কাকে ইনকিউবেশন পিরিয়ড বলে? প্যাথোজেন এন্ট্রি অ্যান্ড সিম্পটমের প্রকাশ, এই যে দুটোর মধ্যে টাইম গ্যাপ, সেটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। এটা শর্টার হতে পারে, ইনফ্লুয়েঞ্জা বা রাইনোভাইরাস এদের ক্ষেত্রে ভেরি শর্ট, 5-10 মিনিটের মধ্যেই ভাইরাস ঢোকার সাথে সাথে সিমটম দেখা যায়। আবার এইডসের মতো ভাইরাসের ক্ষেত্রে প্যাথোজেন ঢুকলো 15 বছর 20 বছর পরে তার সিমটম দেখা দিচ্ছে। তাহলে এই যে এতদিন ধরে সে ক্যারি করলো, এইটুক সময়ের মধ্যে যদি সে আরো কোনো লোককে ইনফেকশন ছড়িয়ে দিতে পারে, সেটাকে ডায়াগনোসিস করতে হয়। অ্যাট দ্য সেম টাইম তার নিজের বডিতে থাকলেও তাকে কিউরেটিভ মেজার আগে থেকেই নিয়েও যেতে পারে। তাহলে এই সমস্ত জায়গায় বডিতে যদি থেকে গেল, তাহলে ওই যে ভাইরাসের ছোট্ট নমুনা তাকে গিয়েও আইডেন্টিফাই করে দেবে এই এলাইজা টেস্ট। অর্থাৎ সিমটম প্রকাশের আগেই টেস্ট করে দেখা যাবে। লোকজনের সিমটম নেই, কেউ ডাক্তার টেস্ট করাতে যায় না, কিন্তু নর্মালি কেউ যদি এলাইজা টেস্ট করে তাহলে কিন্তু প্যাথোজেনের যে সোর্স, প্যাথোজেনের যে অবস্থান, সেটা দেখা যেতে পারে। অনলি হোয়েন প্যাথোজেন প্রডিউসেস সিমটম, তখনই জেনারেলি লোকেরা টেস্ট করতে যায়। বাট এটা যদি নর্মাল কেউ টেস্ট করে ফেলে, প্যাথোজেন তার যে এক্সিস্টেন্স সেটা ধরা পড়তে পারে। ধরা পড়লে কি হবে? ধরা পড়লে মেডিকেশনটা তাড়াতাড়ি দেওয়া যাবে এবং তাকেও এমন অবস্থায় বলে দেওয়া যেতে পারে যাতে সে কোনো ইনফেকশন ছড়াতে না পারে, পার্টিকুলারলি ইন কেস অফ এইডস। বাই দিস টাইম the concentration of pathogen is already very high in the body. Symptom দেখাচ্ছে না। However, very low concentration of pathogen can be detected by amplification of their nucleic acid by PCR. কিরকম? ব্লাড নেওয়া হবে, ব্লাড থেকে নিয়ে তার জিনকে নিয়ে ট্রিট করা হবে। আগে পিসিআর দিয়ে তাকে পুরো পলিমারেজ চেন রিঅ্যাকশন, কস্টলি, তাকে একদম লম্বা করে বড় বড় করে নেওয়া হবে। এবার যদি ছোট্ট একটুখানি জিনের টুকরো থাকে, কারণ এইডস এর ক্ষেত্রে তো জিনের মধ্যেই ঢুকে গেছে প্রবলেম, তাই না? সেই জিনটার কপি করে নিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে নিয়ে যখন বোঝা যাবে, তারপরে তাকে দিয়ে এলাইজা টেস্ট করানো হবে। করানোর পরে বুঝতে পারা যাবে যে কি অবস্থায় বডিতে আছে। সো দিস ইজ এ এলাইজা টেস্টিং মেশিন। মলিকুলার ডায়াগনোসিস ক্ষেত্রে এরকম ছোট 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 কিছু মেশিন হয়, এটাকে পিসিআর মেশিন বলে। পিসিআর মেশিন তো এর আগেই তোমাদের আগে দেখানো হয়েছে, এটাকে নিয়ে টেকনিকটাও তোমাদের দেখানো হয়েছে, সেই টেকনিকগুলো তোমরা দেখেছো। টু ডিটেক্ট এইচআইভি ইন সাসপেক্টেড এইডস পেশেন্ট, এটা একটু সাসপেক্টেড, মানে যারা আজকাল তো এইচআইভি টেস্ট এটা প্রায় বাধ্যতামূলকই হয়ে গেছে। অনেকের ক্ষেত্রেই
প্রায় যে কোনো রকম ব্লাড ডোনার বা ট্রান্সফিউশন করতে গেলে এইচআইভি টেস্ট করিয়ে নিতে হয়। টু ডিটেক্ট মিউটেশন ইন জিন ইন ক্যান্সার পেশেন্ট, সেটাতেও আমরা এখান থেকে মিউট্যান্ট জিনের অস্তিত্ব জানতে পারি। টু আইডেন্টিফাই মেনি আদার জেনেটিক ডিসঅর্ডার্স, অর্থাৎ যেগুলো এখনো প্রকাশিত হয়নি, হতে পারে, সম্ভাবনা আছে। ব্লাড টেস্টে পিসিআরকে টেকনিক করে দিয়ে এই ধরনের টেস্ট, আবার বলছি কস্টলি, অনেকে ইন জেনারেলি করায় না। কিন্তু যদি শুধু এই টেস্টগুলো করানো যায়, পিসিআরকে আগে, সবসময় আগে পিসিআর করে নেওয়ার কারণ কি, যাতে ডিএনএটাকে বড় করে নেওয়া যায়, বড় করে নিয়ে হ্যান্ডেলিং এর সুবিধা, অল্প অল্প ডিএনএতে বিভিন্ন বারবার পরীক্ষাটা করা যায়। এটা করোনার টেস্টের ক্ষেত্রে একই রকম করানো হয়, অর্থাৎ কারো বডিতে করোনা আছে কিনা সেটা বুঝতে গেলেও ওই পিসিআরেরই টেকনিক ইউজ করা হয়। অল্প ছোট্ট ভাইরাসের অস্তিত্ব থাকলেও সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। বায়োটেকনোলজির দান এটা। A single stranded DNA or RNA tagged with radioactive molecule or probe, আগে রেডিও অ্যাক্টিভ মলিকুল আমি বাইরে থেকে তৈরি করলাম, এবার সেই সিম্পটমের সঙ্গে তাকে ঢুকিয়ে দেয়। প্রোব কাকে বলা হয়? প্রোব মানে যে কোনো কিছু, প্রোব মানে যেটা দিয়ে আইডেন্টিফাই করা যায়। আজকে গারবা ড্যান্স হচ্ছে, তার হাতের মধ্যে যে ডান্ডিয়ার লাঠিটা, তো তার একটা প্রোব। ওই লাঠি ছাড়া কেউ যদি গরবা নাচে তাহলে মানাবে না, প্রোব লাগবে, তাই না? আমাদের কিছু না কিছু আইটেম লাগে হাতের মধ্যে। যারা টিয়ার গাল হাতের মধ্যে কিছু ছোট ছোট কিছু একটা নিয়ে তারা নাচানাচি করে, সেটাও তাদের ক্ষেত্রে প্রব। তো এরকম একটা প্রব নেওয়া হয়, প্রবের সঙ্গে অ্যাটাচ করিয়ে দেওয়া হয়, ডিএনএ কে ট্যাগ করিয়ে দেওয়া হয়। কিরকম ট্যাগ? যে ডিএনএটাকে অ্যাম্প্লিফাই করা হয়। ইজ অ্যালাউড টু হাইব্রিডাইজ টু ইটস কমপ্লিমেন্টারি ডিএনএ, যেগুলো অত বেশি জানবার দরকার নেই। কমপ্লিমেন্টারি ডিএনএ, সিডিএনএটা বারবার আসছে, এটা হয়তো তোমাদের মাথায় কোনো প্রশ্ন আসতে পারে, কিছুই নয়। কারণ যখন কোনো আরএনএ থাকবে, সেই আরএনএ কে দেখে দেখে আরেকটা স্ট্র্যান্ড তৈরি করা যাবে। প্রথমে ইউরাসিল দিয়ে তার কপি করে দিয়ে করা যাবে না? একটা পেয়েছি স্ট্র্যান্ড, তাকে কপি করে আরেকটা আরএনএ স্ট্র্যান্ড বা আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করা যাবে। সেই ডিএনএ স্ট্র্যান্ড দিয়ে তখন আরএনএ স্ট্র্যান্ডটাকে মুছে দেওয়া হবে, মুছে দিয়ে সেই কপি দেখে আবার আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড, এবার ডবল স্ট্র্যান্ডের ডিএনএ হয়ে যাবে। আরএনএ কে দেখে ডিএনএ বানানো, রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে। তো এটা, এবং তারপরে ওই যে ডিএনএটা হলো তাকে কমপ্লিমেন্টারি ডিএনএ বলবো, সিডিএনএ। সিটা ছোট হাতের লিখতে হয়। আরএনএ দেখে রিভার্স ট্রান্সক্রিপশন দিয়ে ডিএনএ কমপ্লিমেন্ট করছে। ইন এ ক্লোন অফ সেল ফলোড বাই ডিটেকশন ইউজিং অটো রেডিওগ্রাফি। রেডিওগ্রাফি, তো রেডিওলজি নিয়ে যারা পড়ে, রেডিওগ্রাফি, রেডিয়েশন পাঠানো হয়, তার ছাপ ফেলানো হয় ফ্লুরোসেন্ট পেপারে, সেখান দিকে তারা সিগন্যাল গ্রহণ করে। যারা রেডিওগ্রাফি নিয়ে, রেডিওলজি নিয়ে পড়াশোনা করবে তারা এগুলো ভালো করে জানবে। দ্য ক্লোন হ্যাভিং দ্য মিউটেটেড জিন, যদি ক্যান্সার হয় বা যদি এইডস হয়, জিনটা তো থাকবে ঢুকে, সে মিউটেটেড জিনটা থাকবে, উইল হেন্স নট অ্যাপিয়ার অন দ্য ফটোগ্রাফিক ফিল্ম। ফটোগ্রাফিক ফিল্মে সেটা অ্যাপিয়ারই হবে না। কেন? আগে থেকে যদি আমি একটা প্রোবের টুকরো করে দিলাম, ধরো আমি জানি একটা আরএনএ সেটার মধ্যে গিয়ে কমপ্লিমেন্টারি বাইন্ড করে গেছে, এবং আমি সেই কমপ্লিমেন্টটা আগে থেকেই জেনে দিয়ে গেছি। এবার যদি দেখা যায় একটা জিন মিউটেটেড হয়ে গেছে, আমি, আমার নর্মাল জিন আছে একটা নর্মাল, এই যে কথাটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো একটা সিগন্যাল 5টা দিয়ে 5টা জেনেটিক কোড আছে, যে কোনো AATT CC, কিছু একটা ডিএনএ তে টুকরো আছে, এটা আমি জানি। এবার আমি কি করব, ওই AATT CC এর যে কমপ্লিমেন্টারি ডিএনএ, সেই ডিএনএটাকে আমি পাঠিয়ে দেব। AA তার উল্টো যদি ডিএনএ টুকরো হয় তাহলে কি হবে, তার নিচে কমপ্লিমেন্টারি ATT CC, এর উল্টো কি হবে, আমরা ডিএনএ যদি TT AA GG, এরকম TT AA GG, মানে একটা ছোট্ট কমপ্লিমেন্ট আমি পাঠিয়ে দিলাম ব্লাডের মধ্যে। এইবার দেখা গেল বাইন্ড করে গেল, আমি বুঝলাম প্রোব বাইন্ড করে গেল, ঠিক আছে, ওকে। কিন্তু যদি জেনে নিই যে অলরেডি ওই ATT CC এর মধ্যে একটা
বা দুটো জিএন মিউটে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তখন তো বাইন্ড করবে না, ও ফ্রিলি ভাসতে থাকবে। আমি যে প্রপটাকে পাঠিয়েছিলাম সেই প্রপটা ফ্রিলি ভাসতে থাকবে এবং তার সঙ্গে বাইন্ড করবে না। করবে না বলে তার মধ্যে যখন আমি রেডিওগ্রাফি পাঠাবো তখন তার পিছনের যে প্লেটে বাইন্ড তো করেনি, বাইন্ড করলে তার ছবি পাঠানো হতো, ফটোগ্রাফিক ফিল্মে অ্যাপিয়ার করে যেত, কারণ বাইন্ড করে গেছে। কারণ আমি যেটাকে পাঠিয়েছি ভালো ডিএনএ, আমি জানি তোমার আমার বাদের যখন ভালো আছে, ও কমপ্লিমেন্টারি ডিএনএ একটার সঙ্গে একটা লেগে গেছে। কিন্তু ওই কমপ্লিমেন্টারি ডিএনএটা লাগবে না কখন, লজিকটা বোঝো, যদি অলরেডি চুপি চুপি কারোর বডিতে ওই ডিএনএটা মিউট হয়ে যায়, খারাপ হয়ে যায়, অর্থাৎ তার সঙ্গে তো ওই AATTCC, মনে করো সিসি পার্টটা অন্য কিছু হয়ে গেছে, তাহলে আমি পাঠিয়েছিলাম উল্টো করে TTAGG, তো GGCCটা তো পাল্টে গেছে, অন্য কিছু হয়ে গেছে, এবারে সিসি তো লাগবে না, কমপ্লিমেন্টেশন কি হবে, তখন ও ঘুরে বেড়াবে, প্রপটা ঘুরে বেড়াবে বলে যেহেতু লাগলো না, ও তখন ফটোগ্রাফিক প্লেটে অ্যাপিয়ারই হবে না। যদি অ্যাপিয়ার না হয় ফটোগ্রাফ, তখনই বুঝতে পারে বাবা আমি যাকে পাঠিয়েছিলাম সে তো কমপ্লিমেন্ট করে জোড়া লাগেনি। খুব ইন্টারেস্টিং, এই কথাটা না বললে কিন্তু বুঝবে না, খুব ভালো করে বুঝবে। একটা দুজন বন্ধু, দুজন হাজব্যান্ড ওয়াইফ, বাড়িতে তারা হাজব্যান্ডরা থাকে, তিনজন হাজব্যান্ড তিনজন ওয়াইফ। এবার ওই হাজব্যান্ডরা বসে আছে চোখ বন্ধ করা অবস্থায়, তিনজন ওয়াইফ আছে, তাকে আমি বাড়ি থেকে ঢুকিয়ে দিলাম, তারা বলল তোমরা একসঙ্গে কাপল হয়ে নিজেদের মধ্যে তোমরা জুড়ে থাকো, কম্বাইন করো। কিন্তু অলরেডি কি হলো, ওই যে তিনজন হাজব্যান্ড আছে, তিনজন হাজব্যান্ডের মধ্যে একজন হাজব্যান্ড একটা অন্য ছেলে এসে গেছে, অন্য ছেলেকে রিপ্লেস করা হয়ে গেছে। এবার বউ তিনটে তো আমরা জানি, ওয়াইফ তিনটে আগে থেকে জানি, তাকে আমি ঘরে পাঠিয়ে দেব যে তোমরা তোমাদের হাজব্যান্ডদের খুঁজে নাও। কি হবে তখন, একজন দুজন তাদের হাজব্যান্ডদের খুঁজে নেবে, হয়তো যে কোনো একজন খুঁজতে গিয়ে দেবে এর তোমার হাজব্যান্ড না, ও তো তখন ঘুরে বেড়াবে, আমার হাজব্যান্ডের ছাড়া তো আমি একসঙ্গে বসবো না পাশাপাশি, ও তখন ঘুরে বেড়াবে। ঘুরে বেড়াবে বলে আমাদের যে একজনের একটা কোলাবোরেশন হওয়ার কথা ছিল, তিনটে জোড়া হওয়ার কথা ছিল, সেই জোড়াটা তো হবে না। হবে না বলে ঘুরে বেড়ানোর জন্য যখন তার মধ্যে দিয়ে আমরা সিগন্যাল দেব, কি ব্যাপার সবাই ঠিক আছো, ওইখান থেকে উত্তর হবে না ঠিক নেই, মানে ওই রেডিওগ্রাফিতে ফটো ওঠেনি, আমি বুঝে যাব তাহলে অন্দর মে কুছ গলতি হ্যায়। এইভাবে কিন্তু এনজাইমকে লিঙ্ক করা হয়, কথাটা এইটাকে বলে এনজাইম লিঙ্কড উইথ দ্য ম্যাচিউরড জিন, ম্যাচিউরড জিনকে নিয়ে। কাজে আশা করি বিষয়টাকে শর্টে হলেও বোঝাতে পারলাম। মলিকুলার ডায়াগনস্টিক একই রকম ভাবে এলাইজাকেও এইভাবে টেকনিক দিয়ে লাগানো হয়। আমরা বাইন্ডিং সাইটে আসব, টার্গেট অ্যানালাইসিস করে যাব, করে নিয়ে এনজাইমকে দিয়ে আমরা লিঙ্ক করিয়ে দিব, কাকে লিঙ্ক করাবো, প্যাথোজেনকে। যদি প্যাথোজেন লিঙ্ক হয়ে যায়, যদি প্যাথোজেনের অস্তিত্ব থাকে, তাহলে বুঝবো আমরা ডিজিজের অস্তিত্ব আছে। আমরা লেবেল করব, আমরা স্যাম্পল নেব, তাকে বাইন্ড করাবো, বাইন্ড করে ওয়াশ করব, লেবেল করব, তারপরে রিডিং করব, রিডিং করে আমরা লেবেলটা বুঝবো। এলআইসি ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন। ওয়াই শেপড অ্যান্টিজেন তার সঙ্গে অ্যান্টিবডি রিয়াকশন করবে কখন, খাপে খাপ আব্দুল্লাহর বাপ হলে, অর্থাৎ যদি জিনটা পরপর, ওই যে আমরা মনে আছে ডিজিজে পড়িয়েছিলাম যেখানে ভ্যারিয়েবল এন্ড থাকে, ভ্যারিয়েবল এন্ডের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি খাপ খেয়ে যায়। এই খাপ যদি খেয়ে যায় তবেই বুঝবো যে আমার প্যাথোজেনটা আছে, খাপ না খেলে বুঝবো প্যাথোজেনটা নেই। ইনফেকশন বাই প্যাথোজেন ক্যান বি ডিটেক্টেড বাই প্রেজেন্স অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেন যদি থাকে, অ্যান্টিজেন মানে যার ডিজিজ আছে তার অ্যান্টিজেনটাও আছে, চুপি চুপি আছে। এলাইজা বলেছি আমরা সিমটম না প্রকাশ করলেও দেখায়, অলরেডি ভেতরের মধ্যে গ্রো করে গেলে। প্রোটিন, গ্লাইকোপ্রোটিন এগুলোকে তারা লিঙ্ক করে, অর বাই ডিটেক্টিং দ্য অ্যান্টিবডিজ সিনথেসাইজড এগেইনস্ট দ্য প্যাথোজেন, or by detecting the antibodies synthesized against the pathogen.
প্যাথোজেনটা গ্রো করছে, কারোর বডিতে প্যাথোজেন আছে, তাকে তো ডিটেক্ট করব। সেই ডিটেক্ট করলে ডিটেক্টিং অ্যান্টিবডি এবং তার সঙ্গে ফাইট করতে গিয়ে যে অ্যান্টিবডিগুলো প্রডিউস হয়েছে, আমার একটা অজানা ডিজিজ হয়েছে, অজানা ডিজিজ হলে অজানা রকমের ফাইট হবে, অজানা রকমের অ্যান্টিবডি প্রডিউস হবে, সেই অ্যান্টিবডিগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আর কি ওই অ্যান্টিবডিগুলো আছে তো, তার সঙ্গে এনজাইমকে লিঙ্ক করিয়ে দেব। আজকে কারোর এইডস নেই, তার বডিতে ফাইট করার দরকারও পড়ছে না, তাই তার বডিতে সেরকম তার ফাইট করার মতো অ্যান্টিবডিও তৈরি হয়নি। সো এলাইজা টেস্ট করলে নেগেটিভ টেস্ট আসবে। কিন্তু যদি রয়ে যায় তাহলে সেই অ্যান্টিবডিগুলো থাকবে। এবার আমি বাইরে থেকে আমি পাঠিয়ে দেব, আমার আরেকটা অ্যান্টিবডি পাঠাবো, যে অ্যান্টিবডি তার সঙ্গে মিট আপ করে, লিঙ্ক করে দেয়, এনজাইমের সঙ্গে লিঙ্ক করে দেয়, লিঙ্ক করিয়ে পাঠিয়ে দেব। যদি লিঙ্ক করে তার সঙ্গে খাপে খাপ আব্দুল্লাহর বাপ মিলে যাবে, অর্থাৎ যদি তার যে শত্রুটাকে আমি আইডেন্টিফাই করতে যাচ্ছি এবং করে ফেললে আমরা মিডিয়ামের কালার, এবং সেটা তো বাইরে করা হয়, সেখান থেকে ব্লাড স্যাম্পল নিয়ে গিয়ে তার কালার চেঞ্জ হয়ে যায়। এইভাবে করে দিয়ে আমরা আলটিমেটলি এনজাইম লিঙ্কড ইমিউনোসরব্যান্ট অ্যাসে, নামটা মনে রাখবে, এনজাইমকে লিঙ্ক করা হয় ইমিউনোসরব্যান্ট অর্থাৎ ইমিউন সিস্টেমটাকে দিয়ে, অর বাই ডিটেক্টিং দ্য অ্যান্টিবডিজ সিনথেসাইজড এগেইনস্ট দ্য প্যাথোজেন, অর্থাৎ যে প্যাথোজেনটা ঢুকেছে তার এগেনস্টে যে অ্যান্টিবডিগুলো প্রডিউস হয়েছে, অ্যান্টিবডি তবেই প্রডিউস হবে যদি প্যাথোজেন এন্ট্রি করে, সেই প্যাথোজেনটার সঙ্গে লিঙ্ক করিয়ে দেব। যদি লিঙ্ক করে মেটে খাপে খাপ মিলে যায়, তাহলে বুঝো এই খাপে খাপ মিলছে কেন, আরে তাহলে নিশ্চয়ই আছে, এনজাইমকে লিঙ্ক করেছে, আছে, তাহলে সেটা আমরা কালারকে টেস্ট করবো। তা আমাদের নানা রকম ক্রোমোজেনিক সাবস্টেন্স দেব, কালারগুলো চেঞ্জ হবে, আর নইলে কালার চেঞ্জ হবে না। ঠিক আছে, এইভাবে করে এলাইজা টেস্ট করা হয়। সো এলাইজার নামটা মনে রাখবে, টেস্টিং টেকনিক একদম আসবে না, বি ভেরি শিওর। এবার আমাদের খুব ইন্টারেস্টিং পার্ট দেখো, যে ছবিগুলো আমি সবার প্রথমে একদম প্রথম দিন যখন বায়োটেকনোলজি শুরু করেছিলাম তখন তোমাদের ফ্লুরোসেন্ট টোড বা ওই যে জেলিফিশ থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট জিনটুকু, সে থেকে এনজাইম বের করে সেই এনজাইমকে সেই জিনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বায়োটেকনোলজি দিয়ে করে। এই যে দেখো উপরে একটা ছবি দেখা যাচ্ছে যেখানে কিছু নর্মাল র্যাটের বাচ্চা ছোট ছোট, আবার কতগুলো দেখো গ্লো করছে, লাইট ফেলা হয়েছে, পুরো গ্লো। এই গ্লোটা কোথা থেকে এলো? ওই সেই জেলিফিশের জিন। এভাবে গ্লোয়িং র্যাট, গ্লোয়িং টোড, আরো গ্লোয়িং ফিশ, গ্লোয়িং প্ল্যান্টস, প্ল্যান্টের মধ্যে গ্লো করেছে। ইউ ক্যান সার্চ ইনটু দ্য গুগল, করলে তোমরা দেখতে পাবে এই যে অ্যানিমেল গুলো তৈরি হলো, এটাকে ট্রান্সজেনিক বলি। খুব ইন্টারেস্টিং একটা ছবি গুগলে আছে। যে ট্রান্সজেনিক কি পসিবল, কোন একজন বিজ্ঞানী একটু দুষ্টামি করে দেখেছে। কিরকম? হিউম্যানের যে কানটা এই শেপটা দিচ্ছে জিনের কোন একটা, কানের কিন্তু ইন্টারনাল ইয়ার বলছি না, এক্সটার্নাল ইয়ার দেখতে যেরকম, সেই এক্সটার্নাল ইয়ারের একটা জিন আছে, সেই জিনটাকে উনি বায়োটেকনোলজিতে ঢুকিয়ে দিয়েছেন একটা মাইসের গায়ে। এবার কি করেছে, মাইসটা যত বড় হয়েছে, এই ছবিটা খুব বিখ্যাত, অনেক আছে, এই এক্সপেরিমেন্ট বারবার করা হয়েছে। যখন দেখা গেল এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ওই যে ইঁদুরটা বড় হচ্ছে, ইঁদুরের পিঠের মধ্যে একটা হিউম্যান কানের মধ্যে একটা শেপ দেখা যাচ্ছে। কেন? ওই জিনটা সিগন্যাল দিচ্ছে, প্রোটিন তৈরি করছে, সেই প্রোটিনটা সেই অ্যানিমেলটাকে ট্রান্সজেনিকও বলবো, কারণ ডিফারেন্ট টাইপ অফ জিন দিয়ে অর্গানিজমটা হয়েছে। তাহলে এই যে ইঁদুরটা দেখছো, এই ইঁদুর, র্যাট তো একটা ম্যামল, র্যাটের মধ্যে আমি জেলিফিশের ঢুকিয়ে দিয়েছি জিন, ট্রান্সজেনিক, ট্রান্সফার্ড জিন। সেই অ্যানিমেলগুলো দিয়ে কি করব? রিসার্চ করব। কি হবে? এন্টারটেইন করব, এন্টারটেইন কাজে ইউজ করব। ট্রান্সজেনিক প্রচুর ইউটিলিটি আছে। এই যে এখানে যতগুলো দেখা যাচ্ছে প্রচুর দেখতে পাচ্ছ, গ্লোয়িং র্যাট গ্লো করছে, জাস্ট সি দিস, কি বিউটিফুল পিকচার্স, সব নেট থেকে নেওয়া। র্যাবিট গ্লো করছে, ডলি ভেড়া তৈরি হয়েছে, পিগ পুরো বায়োলজিক্যালি মডিফাইড করে করা হয়েছে। তার উপরে দাঁড়িয়ে এই যে কাউ, বাফেলো, ডিফারেন্ট টাইপ অফ করা হয়েছে, হাইব্রিডাইজেশন করা হচ্ছে, ইন্ডিয়ান কাউয়ের সঙ্গে ফরেন কাউকে মিলিয়ে দিয়ে হাই মিল্ক প্রোডাকশন, গুড ডিজিজ রেজিস্ট্যান্স করা হচ্ছে। সব কটা ট্রান্সজেনিক, ডিফারেন্ট জিনকে ভেতরে ঢুকিয়ে দিয়ে। আর অ্যাকুয়ারিয়াম ফিশ ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবেল হয়নি, আমি চেয়েছিলাম, বিকজ আমি
অ্যাকুয়ারিয়াম রাখি বাড়িতে, সে অ্যাকুয়ারিয়ামের মধ্যে যদি এই ফিশগুলো থাকতো, সো ইয়েস, ভেরি নাইস লুকিং ফিশ, জাপানে দেখা যায় খুব, এটা ওরা করেছে ফিশের মধ্যে। তার মানে এটা প্রুভ করেছি যে ট্রান্সজেনিক অর্গানিজম অ্যানিমেল তৈরি করতে পারবো ফর এন্টারটেনমেন্ট, ফর রিসার্চ অ্যান্ড আদার পারপাসেস, ইভেন ফুড অলসো। মানুষের অনেক ফুড, সোর্স অফ ফুড, অ্যানিমেলের ফুড খায়, অ্যানিমেল প্রোডাক্ট মানুষ খায়। These are the animals whose genome has been altered by introduction of an extra or foreign gene by manipulation, যেরকম আগে বলে দিয়েছিলাম, glowing gene getting from the jellyfish. Example, transgenic rat, rabbit, pig, sheep, cow, fish, everything. বলেছি over 90%, 95% of all existing transgenic animals are mice. কারণ আমরা বারবারই জানি, আমরা ইঁদুরের উপরে এগুলো পরীক্ষা করি, র্যাটের উপরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা, যে কানের পরীক্ষাটা র্যাটে করেছি, কারণ র্যাট হচ্ছে ম্যামাল। আর র্যাটের উপরে পরীক্ষা করলে বোঝা যায় যে আমরা আমাদের উপরেও ভাবতে পারি, আমরাও ম্যামাল, আমাদের মধ্যে অনেক কিছু র্যাটের সঙ্গে মিল হয়। কাজে ইঁদুর কাটি, আমরা বলি না যে ল্যাবরেটরিতে ব্যাঙ কাটা জুনিয়র ক্লাসেসে, সিনিয়র হলে ইঁদুর কেটে দেখতে হয়। সো যদিও ইঁদুর কাটার ক্ষেত্রে অনেকের একটা পরিবেশবিদরা সমস্যা তৈরি করছেন, তো আজকাল এই ধরনের ডিসেকশন ইজিলি হয় না, ভার্চুয়াল ইন্টারনেটে বা কোনো ভিডিওতে এগুলো করা হয়। ইন্টারেস্টিং বেনিফিটস অফ ট্রান্সজেনিক অ্যানিমেল, এগুলো এক্সামে আসে। ট্রান্সজেনিক অ্যানিমেলের বেনিফিটগুলো কি কি হতে পারে? টু স্টাডি নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, ফিজিওলজিকে স্টাডি করো, তাদের ডেভেলপমেন্ট লেভেলটা স্টাডি করো। টু স্টাডি দ্য কন্ট্রিবিউশন অফ জিন ইন দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ, অর্থাৎ একটা ডিজিজ ডেভেলপ করছে কিনা তাকে ট্রায়াল দিতে গিয়ে, ওই যে বায়োটেকনোলজিতে ট্রায়াল দেওয়ার জন্য প্রচুর অ্যানিমেল দরকার হয়, সেগুলোকে কাকে ট্রায়াল দেব? আমরা নিজেরাই তৈরি করে নেব, তৈরি করে নিয়ে ট্রান্সজেনিক অর্গানিজম করব, দেখব ট্রান্সজেনিকের মধ্যে যদি ডিজিজটা না হয়, তাহলে বুঝবো আরে বাবা ট্রান্সজেনিকটা তো খুব স্ট্রং, তাহলে এই ট্রান্সজেনিক অর্গানিজমটাকে আমরা আরো অন্য কাজে ব্যবহার করতে পারি। অথচ আবার দেখা গেল ট্রান্সজেনিক অর্গানিজমের মধ্যে ডিজিজ ভার্নারেবল, এটাও দেখা যায়, সে ডিজিজ হয়ে যাচ্ছে বেশি করে, তাহলে সেই ট্রান্সজেনিক অর্গানিজমকে আমরা বেশি ইউটিলাইজ করব না। বায়োলজিক্যাল প্রোডাক্টস, আমরা নানা রকম বায়োলজিক্যাল প্রোডাক্ট, মানে খাওয়া টাওয়ার জন্য পিগ যদি তৈরি করি, হিউজ অ্যামাউন্টে পিগ তৈরি হবে। ভ্যাকসিন সেফটি টেস্টিং, যেটা আগেই বললাম, ভ্যাকসিন দেবো, যদি অর্গানিজমটা বেঁচে থাকে ভালোভাবে দীর্ঘদিন, তার ট্রান্সজেনিক অ্যানিমেলকে ইউজ করে দিয়ে দেবো, বাস হয়ে গেল। আমি সেটাকে হিউম্যান কনজাম্পশনের জন্য পাঠিয়ে দেবো, অথবা ভেটেরিনারি কনজাম্পশনের জন্য তাকে আমরা মার্কেটে করব। কেমিক্যাল সেফটি টেস্টিং, টক্সিসিটি অফ দ্য টেস্টিং এর টক্সিসিটি, এগুলো কমন কথা, এগুলো শুধু গল্পের মতো বলতে হয়। বেনিফিটস অফ ট্রান্সজেনিক অ্যানিমেল, টু স্টাডি নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা যদি আমরা একটুখানি বিষয়টাকে বুঝতে চাই, তাহলে দেখবে এই যে একটা কাউ দেখছো, এটা ট্রান্সজেনিক একটা কাউ, নর্মাল একদম বিশাল বড় সড়ো, নর্মাল গরুর থেকেও বড়। মানুষ আমরা ফ্র্যাঙ্কেনস্টাইন মতো তৈরি করে ফেলছি আজকাল, কি না তৈরি করতে পারবো। আমরা ডিজাইনার বেবির কথা এখানে বলবো কিছুটা, কারণ অনেক সময় দেখা গেছে যখন মানুষ এভাবে অ্যানিমেল টেলিমের মধ্যে পুরো স্টাডি করছে, কিছু কিছু সায়েন্টিস্ট আছে যেগুলো এথিক্যাল ইস্যুর মধ্যে পড়ে, তাদেরকে বলা হচ্ছে যে কোনো কান্ট্রি অ্যালাউ করবে না যে হিউম্যানের কোনো ক্লোনিং হবে না, হিউম্যানের উপরে কোনো ডিজাইনার বেবি তৈরি করার। কিন্তু এটা পেপারে এসেছিল, কিছু কিছু সায়েন্টিস্ট আছে নিজেরা একসঙ্গে বসে গিয়ে সমুদ্রের মধ্যে এমন একটা জায়গায় তারা জাহাজ তৈরি করেছে এবং সেখানে ল্যাবরেটরি বানিয়েছে, সেই ল্যাবরেটরি দিক গিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, সেখানে কোনো কান্ট্রি যেতে পারে না, বলে নো ম্যানস ল্যান্ড, বলে এটা কোনো কান্ট্রির এখানে তো অ্যালাউ হবে না। তো তারপরেও তার এই জন্য নানা রকমের ভাবে ল এসেছে। যদি আজকে হিউম্যানের মধ্যে এগুলো চেঞ্জ আসতে শুরু করে, হিউম্যান বম ক্যান বি পসিবল, হিউম্যানের ব্রেনটাকে আমরা আগে থেকেই মডিফাই করে নেব, করে নিয়ে তার মধ্যে RDX বেঁধে দিয়ে বাস কি না কি তবে হাই যেটাকে বলা হয় ক্ষতি করে ফেলতে পারা যাবে, অনেক অনেক সমস্যা হতে পারে, ইভলিউশনকে নষ্ট করে দেওয়া যেতে পারে। তার জন্য অনেক কান্ট্রি এই ধরনের ডিজাইনার অ্যানিমেলের কাজ করা থেকে বিরত থাকতে বলেছে। এটা আমরা সেফটির জায়গায় পরে বা ইথিক্যাল ইস্যুর জায়গায় একটু বলবো, একটু বলে নিলাম। বাট ট্রান্সজেনিকের আমরা কিছু গুড ইউটিলাইজেশন সেগুলো জানছি।
ট্রান্সজেনিক অ্যানিমেল আর ইউজড টু স্টাডি জিন রেগুলেশন। জিন কি করে রেগুলেট করে, কি করে এক্সপ্রেস করে আমরা জেনেছি, কি করে এনজাইম রিলিজ করে, কি ধরনের এনজাইম রিলিজ করে, যেটা আমরা ওই যে ল্যাক অপেরান দিয়ে শিখেছি সেখান থেকে অ্যাপ্লাই করব ট্রান্সজেনিক অর্গানিজমদের মধ্যে। অ্যান্ড হাউ দে এফেক্ট দ্য নর্মাল বডি ফাংশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। জিনে চেঞ্জ করব, জিনে চেঞ্জ করে তাকে ঢুকিয়ে দেব, বায়োলজিক্যালি মডিফাই করছি। তো এবার তাকে যখন জন্ম দিচ্ছি দেখছি কি কি সমস্ত চেঞ্জ আসছে, চেঞ্জটা কি লং লাস্টিং হচ্ছে নাকি হচ্ছে না। একটু প্রসঙ্গত বলে রাখি, মনে পড়লো বলে বললাম, আজকে একটা হিউম্যানের ক্লোন বানাবো। ক্লোন বানিয়ে দেখা যাচ্ছে সেই হিউম্যানের খুব সুন্দর বানালাম। কিরকম, কোন একটাতে হিউম্যানের জিন নিলাম, সেখান থেকে নিয়ে তাকে কপি করে তো ক্লোন বানিয়ে দিলাম। ক্লোন মানে কপি। তাহলে দেখা যাচ্ছে সেই ক্লোনটার একদম পরিষ্কার দেখা যাচ্ছে তার জিনটা অলরেডি একটা মনে করো 30 বছরের লোকের কাছ থেকে জিন নেওয়া হয়েছে। সেই জিন দিয়ে যখন আমি তাকে, জিনের মধ্যে বায়োলজিক্যাল ক্লক থাকে, অর্থাৎ তার মধ্যে সে কতদিন বাঁচবে সেগুলো ঢোকানো থাকে। এবার সেই কতদিন বাঁচবে তাকে কি করলাম, তার লাইফটাকে আমি শর্টার করে আনলাম। কারণ অলরেডি যে জিনটা আমি কপি করেছি সেই জিনটা তো 30 বছর হয়ে গিয়েছিল, 30 ইয়ার্স, তাহলে আর 30 ইয়ার্স মানে তার 60 ইয়ার্সের জিন হয়ে গেল। তাহলে অরিজিনাল সেই লোকটি যাকে ক্লোন করলাম সে বাঁচলো কয়দিন, 30 বছর। জোর করে আমি 30 বছরের মানুষ বানাবো? ন্যাচারাল ছেড়ে দিলে হয়তো আরো বেশি হতো। এগুলো কিছু এথিক্যাল ব্যাপার, এই জায়গাগুলো আমরা থিঙ্ক করি। যারা সোসিওলজি নিয়ে পড়ে, যারা অন্য সায়েন্স নিয়ে পড়ে, তারা এগুলোকে বলে দেয় যে হিউম্যান ক্লোনিংটা না করাই ভালো। কি দরকার আছে, আমরা হিউম্যান পড়াশোনা করছি, হিউম্যানকে ন্যাচারালি ছেড়ে দিই। সবকিছুকে ন্যাচারালি ছাড়াই ভালো, কিন্তু আজকে বায়োটেকনোলজি আমরা আমাদের বেনিফিটের জন্য করছি। কিন্তু হিউম্যান বানাবো কি বেনিফিটে? কে আমাদের কর্মচারী নেই, তাই অলরেডি অনেক কর্মচারী যা চাকরি নেই। হ্যাঁ ঠিক আছে, কারোর মনে হলো যে ঐশ্বর্য রায়ের মতো একটা ওয়াইফ লাগবে, বউ লাগবে, ধোনির মতো একটা দেখতে বা বিরাট কোহলির মতো দেখতে হাজব্যান্ড লাগবে, সেরকম টাইপের আমি আগে থেকে বানিয়ে দিই। কি হবে তা দিয়ে? সেটা তো আমার কোনো বেনিফিট নয়। তো হিউম্যান দিয়ে আমি কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারি, তাই হিউম্যানকে ক্লোন আমরা বলছি দরকার নেই। কিন্তু অন্য যেগুলো হিউম্যান কনজাম্পশনে লাগে, বেনিফিটে লাগে, তাদের ক্লোন করো। তো সেফটি এথিক্যাল ইস্যুটা একটু একটু বলে দিচ্ছি, কারণ এরপরে আছে। ফর এক্সাম্পল, স্টাডি অফ কমপ্লেক্স ফ্যাক্টর সাচ অ্যাজ insulin like growth factor, gene from other species that are the formation of this factor are introduced and biological effects are studied. ইনসুলিন কে প্রয়োগ করে দেখব, সবকিছু আমরা অ্যাপ্লাই করব কাদের, ট্রান্সজেনিক অর্গানিজমদের উপরে, দেখব কি হয়। তাহলে ট্রান্সজেনিক অর্গানিজমটা যদি দেখা যায় এফেক্ট ভালো হচ্ছে, তাহলে ট্রান্সজেনিকের দিকে যাব। যদি দেখা যায় না, ট্রান্সজেনিক অর্গানিজমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভালনারেবল হয়ে যাচ্ছে, মোরোটোর হয়ে যাচ্ছে, ওই এফেক্ট সহ্য করতে পারছে না। আর্টিফিশিয়ালি তৈরি তো, ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল সবসময় ভালো হয়, আর্টিফিশিয়ালি তৈরি এ নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু আমরা স্টাডি করার ক্ষেত্রে ব্যবহার করতেই পারি অ্যানিমেলকে। এবার যারা অ্যানিমেল লাভার আছে তারা তো অনেক রকমেরই কথা বলবে। একটা লাইফ দেওয়ার পরে তাকে নিয়ে আমরা এইভাবে ছেড়খানি করছি, সেটা তো দেখো বায়োলজিক্যাল ফিল্ড একটা অন্যদিকে চলে গেল। এটা তো আমাদের করতেই হবে ফর দ্য বেটার বেনিফিট, ফিউচার বেনিফিট। যদি আমি পরীক্ষা নিরীক্ষা এখনই যদি এক্সপেরিমেন্ট না করি, তাহলে আমি কি করে, কারণ পারপাসটা তো ব্যাড নয়, ব্যাড হয়ে গেলে তাকে আমরা ডিসকার্ড করে দেবো, এটাই এথিক্স। দিস গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য বায়োলজিক্যাল রোল অফ দ্য ফ্যাক্টর ইন দ্য বডি। কোন এক কিছুর বায়োলজিক্যাল চেঞ্জ কিরকম কিরকম আসতে পারে ট্রান্সজেনিক অ্যানিমেলের মধ্যে, ম্যামালের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই না করি, তাহলে সেটা রিয়েল ইউটিলাইজেশন আমরা করতে পারবো না। স্টাডি, তাহলে স্টাডি একটা বিরাট বড় কাজ। টু স্টাডি দ্য কন্ট্রিবিউশন অফ জিন ইন ডেভেলপমেন্ট অফ ডিজিজ, অর্থাৎ ডিজিজ ডেভেলপমেন্ট কিভাবে করতে পারে, অর্থাৎ জিনটাকে, কোন একটা জিন আমরা খুঁজে বের করলাম যে এই জিনটা লিথাল জিন, খারাপ জিন, সেই খারাপ জিনটাকে, খারাপ কি হয় আমরা প্রডিউস করে দিই, টিউমার তৈরি করে দেয়। যদি তৈরি করে তাহলে বুঝবো হ্যাঁ বাবা এটা আমার সবার জন্যই খারাপ, হিউম্যানের বডিতে থাকলেও এরকম একটা জিনের কোড থাকলে খারাপ আছে। সো স্টাডি তো করতে হবে। ট্রান্সজেনিক মডেলস হেল্প টু ইনভেস্টিগেট নিউ ট্রিটমেন্টস ফর হিউম্যান ডিজিজ। এক্সাম্পল, ট্রান্সজেনিক মডেলস ফর মেনি হিউম্যান ডিজিজ সাচ অ্যাজ ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস
রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড অ্যালজাইমার্স ডিজিজ, সব ব্রেন রিলেটেড ডিজিজ, এগুলো পুরো ক্রনিক ডিজিজ। এই ডিজিজগুলোকে আমরা কিভাবে জিন ডেভেলপ করে, জিনে কোনো ত্রুটি থাকলে সেটাকে ডেভেলপ করে আমরা মাইসের মধ্যে অ্যাপ্লাই করে দেব। নিশ্চয়ই একটা হিউম্যানের মধ্যে একটা কারোর থেকে আসা কোনো একটা ডিজিজের জিন দেখে হিউম্যানের মধ্যে করছে কিনা সেটা করে তো করব না। আমরা ম্যামালদের মধ্যে করে যদি দেখি সেটা ডেভেলপ করছে, আরে বাবা সেটা তো করে, সো প্রিকশন নিয়ে নিতে হবে। ওই ডিএনএ জিনগুলো থাকলে আমাদের সাবধান হতে হবে, বা হলেও তাকে জিন থেরাপি ডিএনএ থেরাপির দিকে যেতে হবে, যাতে করে সে হিউম্যানটিকে বা ইন ফিউচারে হিউম্যান সিভিলাইজেশনকে আমরা অনেক বেশি সিকিওর করতে পারি। তো যাই হোক, এভাবে আমরা ইউটিলাইজ করব ট্রান্সজেনিক অ্যানিমেলকে। তাহলে এইভাবে কিন্তু আমরা এক একটা বেনিফিট দেখছি, যে বায়োটেকনোলজির বেনিফিট, যে কোথায় কোথায় কতগুলো দিকে চলে এলো। মিল্ক, অনেকভাবে মিল্কের মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক প্রোডাকশনের ব্যবস্থা করিয়ে দিতে পারি, গরুর মধ্যে ইনজেক্ট করিয়ে দিয়ে মিল্ককে চলে এসে সেই মিল্ক খাইয়ে তাকে আমরা ডিজিজ রেজিস্ট্যান্ট করে দিতে পারি, এটাও পরীক্ষা চলছে। ট্রান্সজেনিক অ্যানিমেলস আর ইউজড টু প্রডিউস বায়োলজিক্যাল প্রোডাক্টস বাই ইন্ট্রোডিউসিং জিন হুইচ কোডস ফর পার্টিকুলার প্রোডাক্ট। এবার মনে করো দুধের মধ্যে কোনো একটা এক্সট্রা ভিটামিন জুড়ে দিতে হবে, সেই ভিটামিনটা গরুর মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, সে ভিটামিনটা সে দুধের মধ্যে এসে যেতে পারে। বা অ্যান্টিবায়োটিকের কোনো একটা কোড দিয়ে সেই অ্যান্টিবায়োটিক দুধ খাচ্ছি আমরা, এমন একটা দিন আসলো যে তাকে একটা ডিজিজ হয়েছে, অ্যান্টিবায়োটিক না খাইয়ে একটা গরুর থেকে, ওই গরুটাকে ট্রান্সজেনিক গরু, সেই গরু মিল্ক বের করে দুধ খাইয়ে দেওয়া হলো, অ্যান্টিবায়োটিক ঢুকে গেল বডিতে, বডি ডিজিজ ফ্রি হয়ে গেল। ইজ পসিবল, হচ্ছে অনেক জায়গায়, শুনে নাও, এগুলো রিসার্চ ফিল্ডের জায়গা। এক্সাম্পল, হিউম্যান প্রোটিন, দ্যাট ইজ স্মল a1 অ্যান্টিট্রিপসিন used to treat emphysema, ফুলে যাওয়া। প্রোডাক্টস ফর ট্রিটমেন্ট অফ ফিনাইলকিটোনুরিয়া, আমরা এর আগেই পড়েছি PKU, পড়েছো তোমরা এটা, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস, এটাও একটা ডেঞ্জারাস ডিজিজ, সিস্ট তৈরি করে দেয়। ইন 1997, মানে একেবারে কম রিসেন্ট টাইমে, এগুলো কিন্তু ওই যে 1970 পরে সব ডেভেলপমেন্ট, অনেক কিছু অনেক আর্লি ছিল, বাট যত দিন যাচ্ছে দেখো আরো নতুন 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 নতুন, 10 বছর ওয়েট করলে দেখবে হিউজ কন্ট্রিবিউশন হয়ে গেছে বায়োটেকনোলজিতে। পড়াশোনা করছে, বেটার বেটার স্টুডেন্টরা আসছে, আর এই লাইনটা অ্যাপ্লিকেশনের জায়গায় বেটার হচ্ছে, হিউম্যান সিভিলাইজেশনে আমরা ইউটিলাইজ করতে পারছি। রোজি, দ্য ফার্স্ট ট্রান্সজেনিক কাউ, প্রডিউসড হিউম্যান প্রোটিন enriched milk 2.5 গ্রাম প্রোটিন পার লিটার, যেটা অনেক কম থাকে নর্মাল মিল্কে। তো সেই মিল্ক রোজি কাউয়ের থেকে বের করলাম। এবার যদি ঘরে ঘরে রোজি কাউ হয়ে যায়, বাস দারুণ প্রোটিন পাবো। ট্রান্সজেনিক কাউ, ইট কন্টেন্স হিউম্যান এ ল্যাক্টা, এটাকে বলবে LACT, ল্যাক্টাল বুমিন, অ্যালবুমিন, ল্যাক্ট অ্যালবুমিন, ল্যাক্টোজেনের অ্যালবুমিন। It is nutritionally more balanced product for human babies than natural cow milk. একটু পাতলা হয়। আজকে দেখো হিউম্যানের যে মানুষ, তাদের সিজারিয়ান সেকশন বেশি হচ্ছে। সিজারিয়ান সেকশন বেশি হওয়া মানে অক্সিটোসিন, এর আগে তোমরা জেনেছো, রিপ্রোডাকশনে পড়েছি, অক্সিটোসিন কম আসছে, ফলে ব্রেস্ট মিল্ক আস্তে আস্তে দেরি হচ্ছে বা কারোর আসছেই না। তো বেবিকে আমরা কি বাধ্য হচ্ছি, কাউ মিল্ক, বাজারের কৌটোর দুধ। কিন্তু এখন যদি আমরা রোজি গরুকে সেরকম দিয়ে হিউম্যানের মিল্কে যে যে প্রোডাক্টগুলো থাকে সেই জিন আমরা তাকে বায়োটেকনোলজি দিয়ে দিয়ে সেই গরুর থেকে সেই মিল্কটাকে আমরা প্রডিউস করি, দেখা যাবে ইকুইভ্যালেন্ট হিউম্যানের মিল্ক, একদম হিউম্যানের মিল্কের মতোই মিল্ক গরু থেকে বেরোচ্ছে, বাস খাইয়ে দাও, হিউম্যান বেঁচে যাবে। তার থেকে বেশি পরিমাণে আমরা আরো কিছু অ্যাড করে দিতে পারি, এটাকে বলে বায়ো ফর্টিফিকেশন। ফ্রুটসকে ইউজ করতে পারি, ফ্রুটসের মধ্যে আমরা নিউট্রিয়েন্ট অ্যাড করে দিতে পারি। বলবো সবকিছু, এক এক করে দাঁড়াও, আমরা আসছি। আমরা প্রচুর ট্রান্সজেনিক অ্যানিমেলকে নিয়ে আমরা জানবো, কত কিছু বলবো, সবকটাই কিন্তু একটা একটা করে জেনে নিতে হয়, কারণ এগুলো MCQ বা বড় প্রশ্ন এগুলো থাকে, সিলেবাস বলেছে এগুলো পড়তে হবে। ভ্যাকসিন সেফটি টেস্টিং,
সেটাও আমরা ট্রান্সজেনিক অর্গানিজমের মধ্যে করে দেব। আগে ইঁদুরে দেব, যদি ঠিক থাকে মানুষকে কনজিউম করে দেব। পোলিও খাওয়ানো হচ্ছে, ট্রান্সজেনিক মাইস আর ইউজ টু টেস্ট সেফটি অফ দ্য পোলিও ভ্যাকসিন। এই যে আজকে গোটা পৃথিবীতে পোলিও ভ্যাকসিন পুরো ব্যাচ, যত এটা ম্যান্ডেটরি, WHO এর বলা আছে যখনই কোনো ব্যাচ ওয়ার্ল্ড ওয়াইড চারিদিকে ছড়িয়ে যাবে কি করা হবে, তার একটা ব্যাচের থেকে নমুনা নিয়ে একটা মাইসকে টেস্ট করা হবে। যদি মাইসের অবস্থা ভালো থাকে তবে সেটাকে বাজারে ছাড়া হবে, আদারওয়াইজ নট। এইভাবে করে মাইস টেস্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। ইট ইজ ফাউন্ড টু বি রিলায়েবল, দে ক্যান রিপ্লেস দ্য ইউজ অফ মাঙ্কিস টু টেস্ট সেফটি অফ ব্যাচেস অফ দ্য ভ্যাকসিন। দেখো ওই যে ব্যাচ বললাম, প্রতিটি ব্যাচকে টেস্ট করা হবে। তার আগে কি করা হতো, মাঙ্কির উপরে প্রয়োগ করা যেত, কিন্তু মাইস হচ্ছে হিউজ প্রোডাকশন করা যায়। মাইসের উপরে কোনো আমাদের সেরকম ন্যাচারালি সরে যাওয়ার বা কমে যাওয়ার এনডেঞ্জার বা থ্রেট নেই, কিন্তু মাঙ্কির আছে, তাই মাঙ্কিকে আমরা বেশি ব্যবহার করব না, মাইসকে দিয়ে আমরা টেস্ট করিয়ে দিতে পারি। করোনাকে যদি আমরা মাইসের উপরে প্রয়োগ করতে পারতাম, করেছি, কিন্তু করার পরেও মানুষের মধ্যে হিউম্যান ট্রায়ালও চালু হয়েছে। হিউম্যান ট্রায়াল করে করেই তার ভ্যাকসিন বাজারে আসার ব্যবস্থা হয়েছে। কেমিক্যাল সেফটি টেস্টিং, টক্সিসিটি টেস্টিং, ইজিলি এগুলো সব নর্মাল কথা, এগুলো তো তাড়াতাড়ি বলে গেলে হবে। সবকিছু টেস্ট মাইসের উপর দিয়ে। ট্রান্সজেনিক অ্যানিমেল আর মেড দ্যাট ক্যারি জিনস উইথ হুইচ মেক দেম মোর সেন্সিটিভ টু টক্সিক সাবস্টেন্স দেন নন ট্রান্সজেনিক অ্যানিমেল। ট্রান্সজেনিক অ্যানিমেলরা অনেক বেশি সেন্সিটিভ হয়। দে আর এক্সপোজ টু টক্সিক সাবস্টেন্স অ্যান্ড এফেক্টস ক্যান বি স্টাডিড ভেরি কুইকলি, ইট গিভস ইমিডিয়েট রেজাল্ট। মনে করো একটা ন্যাচারাল মাইস নেওয়া হলো, তার মধ্যে আমি কোনো একটা টক্সিক কিছু করলাম, তার বডির ইমিউন সিস্টেম সেটাকে দিয়ে খুব তাড়াতাড়ি মানে করতে, অর্থাৎ তার এফেক্টটা আসতে দেরি করলো। কিন্তু ট্রান্সজেনিক ইঁদুরেরা বা র্যাটরা এমন একটা অর্গানিজম হতে পারে যে তাদের মধ্যে যদি আমরা টক্সিক প্রয়োগ করি, তার বডির ইমিউন সিস্টেমটা অত তাড়াতাড়ি গ্রো করবে না, খুব তাড়াতাড়ি সেটার সিমটম দেখা দেবে। কিন্তু ট্রান্সজেনিকেও যদি কোনো মেডিসিন সেফটি হয়ে যায়, কোনো ইনজেকশন সেফ হয়, তাহলে ইট ইজ মোর সেফ। তাহলে ট্রান্সজেনিক অর্গানিজমটা লাগলো না। ট্রান্সজেনিককে খুব ইজিলি ভার্নালেবল, ইজিলি ডিজিজ হয়ে যায়, কিন্তু তার বডিতে ইনজেকশন দিয়েও দেখলাম না, ডিজিজ হয় না। তাহলে কি বুঝলাম, মেডিসিন ইজ, দ্য ইনজেকশন ইজ ভেরি সেফ, দ্য ভ্যাকসিন ইজ ভেরি সেফ। তাহলে ভেরি সেফটিকে বুঝতে গেল ট্রান্সজেনিক ইজ আওয়ার ওয়েস। সো অ্যানাদার ওয়েতে আমরা এবার আসছি এথিক্যাল ইস্যু, এথিক্স, উচিত কি অনুচিত, যার কথা আমি মাঝে মধ্যেই বলে এসেছি। বায়োটেকনোলজি সব কিছুর ভালো আছে, মন্দ আছে। একটা প্রশ্ন করা হয়, আমি সকলকে বলি, আমার স্টুডেন্টদেরও বলি, পয়জন, বিষ, খারাপ, কি জিনিস খারাপ? খারাপ কি? হোয়াট ইজ ব্যাড? হোয়াট ইজ পয়জন? বলতে পারবে? যারা আমার সঙ্গে থাকো, যারা আমার কথা শুনেছো, দীর্ঘদিন থেকে আমার সঙ্গে মনে রেখেছো আমাকে, তারা সকলে জানো কোনটা খারাপ। আমি একটা ডেফিনেশন বের করেছি। এভরিথিং ইন এক্সেস ইজ ব্যাড, এভরিথিং ইন এক্সেস ইজ পয়জন। কোনো কিছুই যখন এক্সেস হবে সেটাই পয়জন, অতিরিক্ত হবে সেটাই পয়জন। তাহলে বায়োটেকনোলজির তো ইউজ আছে, ভালো আছে, কিন্তু অতিরিক্ত মানে সমস্ত জায়গায় সবকিছুতেই যদি বায়োটেকনোলজির কথা এত ভাবতে শুরু করি, তখন কিছু কিছু জায়গায় তার নেগেটিভ এফেক্ট আসতে পারে। পড়াশোনা করা ভালো, অতিরিক্ত করে ফেলে 24-22 ঘন্টা করলে তার ঘুম টুম নেই, কিছু নেই, সে পড়াশোনা কিছুই মনে থাকবে না। তাহলে সবকিছুর ভালো আছে, মন্দ আছে। নাও উই হ্যাভ টু সি দ্য ডার্কার সাইড অফ দ্য বায়োটেকনোলজি। কিছু বলে এসছি, নাও উই হ্যাভ টু স্টাডি সাম অর্গানাইজড ওয়ে। তাই অর্গানাইজড ওয়েতে বলেছি, এগুলোকে যদি আমি নর্মালি বলে যেতাম স্লাইড ছাড়া, তাহলে এত সুন্দরভাবে পর এসে হতো না। তোমরা যারাই মনে করো যে বাড়িতে বসে পড়ালে খুব ভালো হয় স্যার, হচ্ছে না, এমনি তো হচ্ছে না, তোমাদের মাইন্ডসেট, মাইন্ডটাকে সেট করো। যদি ভাবো না এভাবেও হবে, আমি ঘরে করালাম, ঘরে বসে আজকে দুদিন এসে, ইস বাপরে, তোমরা আসলে আড্ডা দিতে আসো, তোমরা সামনে বসে করা না, জোর যার হবে, যার ইচ্ছে থাকবে না তার উপায় হবে, এখানেই হবে।
কাজে এখানে অনেক বেশি পরিমাণে সায়েন্টিফিক ভাবে হচ্ছে, সামনে সামনে দেখতে পাচ্ছ। পর্দাটা ছোট, একটু বড় পর্দা করে নাও না। ল্যাপটপ ট্যাপটপ অনেকেরই আছে, আমি জানি অনেক অনেক কাজে ইউজ হয়। তো সেই জন্য সামনে বসে যেটা হবে সেটা কিন্তু এখানে দূরে বসেও সম্ভব, যদি তোমার ইচ্ছা থাকে। আমি সামনে বসেও তো করি, যে তখন কার কত ইচ্ছা দেখা গেছে আমি দেখেছি না। অনেকেই ফাঁকি দিতে শুরু করে, গল্প করে, মনোযোগ দেয় না। আর এখন ক্লাস হচ্ছে না, এখন মনে হচ্ছে ও বাপরে বাপ, সে কবে করি স্যার, কবে একটু বাড়িতে করাও স্যার, একটু বাড়িতে করাও স্যার। হ্যাঁ, এখন তাদের বাড়িতে আসার জন্য, আর তখন বাড়িতে পিছনে বসে গল্প, মাঝে মধ্যে গল্প, মনোযোগ নেই, মনোযোগ খালি হাঁ করে বসে আছে। কি শুনছে না শুনছে, পরীক্ষা করতে বললেই ব্যাস লবঘণ্টা, পরীক্ষা দেবে না। যদি বলে দিই সামনের দুদিন পরে পরীক্ষা, ওরে বাবা না স্যার পরীক্ষা দেবো না, পরীক্ষা ভাল লাগে না পরীক্ষা। আবার এদিকে পরীক্ষা নিচ্ছ না কেন স্যার, পরীক্ষা নিচ্ছ না কেন স্যার, আবার পরীক্ষা নিতে গেলে স্যার পিছিয়ে দাও। পুরো ডাবল মাইন্ডের কথা বলে অনেকেই, বিরাট প্রবলেমেটিক এই জায়গাগুলোকে। তোমরা নিজেদের স্টাডি করো। হঠাৎ করে যদি আমি আজকেই বলে দিই, হ্যাঁ বলতে হবে তো, সারপ্রাইজ টেস্ট আসছে, স্কুল হলে কি করতে, সারপ্রাইজ টেস্ট, দুদিনের মধ্যে টেস্ট, চলো নিয়ে নেব। তখন কি না স্যার 1 সপ্তাহ পরে করি, 2 সপ্তাহ পরে করব, ডেট নেব। ওই করে করে তোমাদের প্রবলেমটা আসতে শুরু করে অনেকের। তাই বলি চলো শুরু করে দিই আমরা এথিক্যাল ইস্যু। প্রবলেম অফ আনপ্রেডিক্টেড রেজাল্ট। ওই যে শুরুতে বলেছিলাম আমি পারমুটেশন, কম্বিনেশন, কম্বাইন করলাম, ফরেন ডিএনএ ঢোকালাম, ট্রান্সজেনিক অর্গানিজম তৈরি করলাম, জিএম জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করলাম, কিন্তু যেমনটা চাইছি ইজিলি আসবেই না, অনেক কন্ট্রোল করে 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 আসবে। সেই জন্যই থাউজেন্ডস রিসার্চ থেকে মাত্র 20% এফেক্টিভ রেজাল্ট বেরোয়। তাহলে আনপ্রেডিক্টেড রেজাল্টের একটা বিরাট বড় সম্ভাবনা থেকে যায়। এটা এথিক্যাল ইস্যু, এবং সেটাকে যদি আমরা কোনো কারণে মার্কেটে নিয়ে আসি তাহলে সেটা কিন্তু সবসময় বেটার হবে না, হিউম্যানের এগেনস্টে যেতে পারে। কোথায় কোথায় হতে পারে একটু দেখে নিই। জেনেটিক মডিফিকেশন মে কজ আনপ্রেডিক্টেবল রেজাল্ট when such organisms are introduced into ecosystem। এবার ইকোসিস্টেমে একটা অদ্ভুতের একটা অর্গানিজম তৈরি হয়ে গেল, সেটাকে আমি ছেড়ে দিলাম। তো ইকোসিস্টেমের কি হলো, সেটা বাঁচলো না ইকোসিস্টেমকে সে নষ্ট করে দিল। এটা একটা প্রবলেম হতে পারে। Indian government has set up organization like GEAC, very very important, very important, ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা লাগু করেছে। GEAC, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, GE মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, AC মানে অ্যাপ্রুভাল কমিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, GEAC, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। যে কোনো পরীক্ষায় এটা লিখবে, যে কোনো পরীক্ষায় এটা লিখবে, GE জেনেটিক ইঞ্জিনিয়ারিং, AC অ্যাপ্রুভাল কমিটি। হাসছো কেন ভেবে বলছি, পরীক্ষার জন্য এটা লেখো না, অ্যাজ পার GEAC জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি অনুসারে, বাংলায় বলবে, ইংরেজিতে বলবে, এই জায়গাগুলো দিয়ে দাও, অ্যাড করো, আনসারের কোয়ালিটি বাড়বে। তার জন্যই বলে GEAC, বলো না এইভাবে, GEAC জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। চলো এভাবে বলতে পারি। মেক ডিসিশন অ্যাবাউট দ্য ভ্যালিডিটি মানে বেটারনেস অফ GM মানে জেনেটিক্যালি মডিফাইড research and the safety of GM organism, genetically modified organism, for public services betterment। অর্থাৎ যাতে GEAC এর কন্ট্রোল থাকতেই হবে, একজন কন্ট্রোল অথরিটি না দেখলে যা খুশি হতে পারে। দেখো প্রবলেম অফ পেশেন্টস, যেগুলো আমরা খাচ্ছি জেনেটিক্যালি মডিফাইড, পেটেন্ট এসে যেতে পারে। পেটেন্টের শব্দ পেটেন্ট, আর একটা ভয়ঙ্কর শব্দ পেটেন্ট, পেশেন্ট না পেটেন্ট। মুখ দিয়ে কি উচ্চারণ বেরিয়ে গেছে, পেশেন্ট শোনা গেছে, শোনা যেতে পারে। পেটেন্ট, পেটেন্ট নিয়ে বসে আছে। আমার দেশের জিনিস আমি লাইফ লং ধরে ইউজ করে আসছি, তাকে হলুদকে ব্যবহার করছি, বাসমতি চাল আমরা শয়ে বছর ধরে আমরা তৈরি করছি, তার বাসমতি, বাস মানে কি সুগন্ধ, মতি বাস, সুবাস, বাসমতি, দারুণ গন্ধের চাল,
আমরা প্রডিউস করছি থাউজেন্ডস অফ ইয়ার ধরে, হলুদ ইউজ করছি, নিম ইউজ করছি, কর্ন ইউজ করছি, কোথায় আমাদের দেশে এটা ট্র্যাডিশন হয়ে এসছে। হোয়ারাস কি হচ্ছে, বিদেশিদের যারা জেনেটিক্যালি মডিফাই করছে আমাদের দেশ থেকে এগুলো নিয়ে গিয়ে আমাদের দেশের জিনিসকে তারা বিদেশে বলছে, পেটেন্ট অথরিটি বলছে আমারই দেশের জিনিস তুমি ইউজ করার আগে বলে পেটেন্ট করে নিয়েছি। ভাই তুমি তো এমনি বিক্রি করতে পারো না, বাসমতি চাল বাড়িতে তৈরি করবা, বিক্রি করবা, ভাই আমাকে রয়্যালটি দাও, বাসমতি চালের রয়্যালটি আমি নিয়ে নিয়েছি। বিদেশ বলে ফেললো, পেটেন্ট নিয়ে ফেলছে। পুরো পেটেন্ট সিস্টেম জঘন্য জিনিস তৈরি হয়েছে। দেখো, আবার পেটেন্টের ভালো জিনিসও আছে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে। আর বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের বলছি, ইংলিশেও তাই, এই পেটেন্ট নিয়ে একটা কোশ্চেন কিন্তু সেফটি নিয়ে, বায়োপাইরেসি নিয়ে আসবেই আসবে, আমি বলে দিচ্ছি এক্সামে এটা আসেই। ছোট্ট করে দেওয়া থাকে, ইজিলি নাম্বার ইজি গ্রো করা যায়, পাওয়া যায়, একটু পড়ে নিলে পাওয়া যায়, গল্পের মতো জানলে। সার্টেন কোম্পানিজ হ্যাভ গট patents for products and technologies that make use of genetic material, অর্থাৎ বাসমতির মধ্যে আরেকটু জেনেটিক মেটেরিয়াল ইউজ করে দিল, বলল ওই বাসমতিটা আমার, এবার ওই বাসমতিটা আমারই দেশে পয়সা দিয়ে বিক্রি করছে। হয় আমি যদি কিনেও যাই, ও তারপরে ধরবে গিয়ে বলছে তুমি তোমার বাসমতি খেতে পারো না, আমি ওটাতে পেটেন্ট নিয়ে ফেলেছি। জেনেটিক মডিফাই করার অছিলায়, ছুতোয় ওরা পেটেন্ট নিয়ে ফেলেছে। Plants etc. that have been identified, developed and used by farmers and indigenous people of specific country. Example, basmati rice, herbal medicine like turmeric, neem etc. এগুলোর উপরে তারা পেটেন্ট নিয়ে ফেলে কেন? সেগুলোকে সামান্য বায়োলজিক্যালি মডিফাই করে দেয় এবং করার পরে আমারও দেশের যে নিম বা বাসমতি আছে সেটাকেও পেটেন্টের আওতায় নিয়ে আসে। এবং যদি তুমি সেটা ইউজ করো বা বিক্রি করো দোকান থেকে, তাহলে তার রয়্যালটি তাকে দিয়ে তারপরে কিনতে হবে। এটা পেটেন্টের সমস্যা। কেন দেবো বাবা? আমার দেশে প্রডিউস জিনিস তুমি বিদেশে নিয়ে গিয়ে তার পেটেন্ট নিয়ে তুমি, আমি আমার দেশে খেতে গেলে তুমি খাবলে, একটা দুটো লোককে তোমার বাড়িতে এসে বলবে না বাবু, এটা কথা না, তোমরা অনেক ভুল বোঝো। আসলে মনে করো ইন্ডিয়া থাউজেন্ডস অফ কেজিস, কিলোগ্রামস, কুইন্টালস অফ বাসমতি রাইস ইউজ করছে, তারপর হঠাৎ করে কেউ একজন থাবা দিয়ে এসে বললো তোমার বাসমতি ভাই ওটা আমার, ওই বাসমতিটি আমি বানাবো, আমি যখন বানাবো, আমি চাষ করে বানাবো, আমাকে রয়্যালটি দাও তবে বেচতে দেবো, টাকা দাও, তো সেই টাকার দাম বাড়িয়ে দিয়ে আমার বাড়িতে আমারই বেশি দাম দিয়ে সেই চালটাকে কিনতে হচ্ছে, বিকজ অফ দিস বায়ো পেটেন্ট। সো দিস পেটেন্ট রুল ইজ টু বি সিম্পলিফাইড অর সামহাও এটাকে বন্ধ করেই দিতে হবে। সিম্পলিফাই করলে ঠিক আছে, তাতে আমরা বায়ো প্রোটেকশন পাবো, বায়ো পেটেন্টের প্রোটেকশন পাবো। সি নাইস টাইপ অফ রাইসেস, বাসমতি সুবাস গন্ধে ভরা। বাসমতি রাইস হ্যাজ ইউনিক অ্যারোমা অ্যান্ড ফ্লেভার। গন্ধ, অ্যারোমা মানে গন্ধ, ফ্লেভার, ফ্লেভার মানে গন্ধ, অ্যারোমা বেশ সুন্দর, অ্যারোমা অ্যারোমেটিক মানে সুন্দর গন্ধ, ফ্লেভারও গন্ধ। ইন্ডিয়াস 27 ভ্যারাইটিস অফ বাসমতি। কত ভ্যারাইটি, বেঙ্গলেও আছে প্রচুর, যদিও এখন আর্টিফিশিয়াল বেড়ে গেছে, কিন্তু বাট স্টিল ইন্ডিয়ান কান্ট্রিতে অনেক বছর ধরে বাসমতিকে ইউজ করা হচ্ছে। In 1997, an American company got patent right of basmati rice through the US Patent and Trademark Office. US Patent and Trademark Office থেকে ওরা সারা পৃথিবীর সমস্ত বাসমতির পেটেন্ট নিয়ে ফেলেছে, বলে বাসমতি রাইস মানে আমার, বা পেটেন্ট। অবাক কাণ্ড, আমি বানাবো, আমি ইউজ করবো, এতদিন ধরে ইউজ করে আসছি, কিন্তু আমাকে করতে দেওয়া হবে না, কারণ পেটেন্ট নিয়ে, পেটেন্ট কেন? পেটেন্ট নিয়েছে বলে আমাকে ট্যাক্স টাকা দিতে হবে, বেশি দামে কিনতে হবে। ইট ইজ নট গুড। এথিক্যাল ইস্যু। ইট অ্যালাউড দ্য কোম্পানি টু সেল আ নিউ ভ্যারাইটি অফ বাসমতি। ইট ওয়াজ অ্যাকচুয়ালি derived from Indian farmers. ওরা জেনেটিক্যালি সামান্য মডিফাই করেছে ইন্ডিয়ান ফার্মারদের থেকে নিয়ে গিয়ে, তারপরে সেটাকে বলছে বায়ো পেটেন্ট। এবার সেটার আড়ালে বলছে সব বাসমতি আমাদের পেটেন্ট করা আছে। ইন্ডিয়ান বাসমতি ওয়াজ ক্রসড উইথ সেমি ডোয়ার ভ্যারাইটি অ্যান্ড ক্লেইমড অ্যাজ নোভেলটি। তারা নোভেলটি হিসেবে ক্লেম করেছে,
কি করে করেছে, আমরা তো চাল খাওয়ার আগে কিভাবে চালটা তৈরি হলো অত বেশি জানি না। ও বা ক্লেম করছে, ও বলছে আমার প্রোডাক্ট তুমি ইউজ করেছো, পয়সা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে, পেটেন্টের চার্জ দিতে হবে। আদার পিপল সেলিং বাসমতি রাইস কুড বি রেস্ট্রিক্টেড বাই পেটেন্ট। অর্থাৎ অন্য লোককে এই পেটেন্ট দিয়ে বিক্রি, মজুদ সবকিছু করাকে বিরত রাখা হচ্ছে। হয়তো আমি জানলামই না, কবে চুপে চুপে তুমি পেটেন্ট নিয়ে ফেললে। সো দিস ইজ ভেরি আনএথিক্যাল। সো উই হ্যাভ টু কন্ট্রোল ওভার দিস। এরপরে ইন্ডিয়া গভর্নমেন্ট এটার উপরে কাজ শুরু করে দিল, বলছে এইভাবে পেটেন্ট নিয়ে যাবে না, যদি পেটেন্ট নিতে হয় তাহলে সেটার থেকে আমরা আমাদের মতো তৈরি করব। এবার কেউ করছে এই পেটেন্টটাকে পাইরেসি করে যাচ্ছে। কিভাবে চুরি করে নিচ্ছে দেখো। ইট ইজ ইউজ অফ বায়ো রিসোর্সেস বাই মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড অর্গানাইজেশন উইদাউট অথরাইজেশন ফ্রম দি কান্ট্রিজ অ্যান্ড পিপল কনসার্নড। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। অনেকে একটা যেমন বায়ো পেটেন্ট নিয়ে ফেলছে, বায়ো পেটেন্টের বললাম না সুবিধে আছে অসুবিধেও আছে। এবার পেটেন্টের অসুবিধাটাই বেশি। আমি পেটেন্ট নিয়ে, যদি বিদেশি কেউ পেটেন্ট নিয়ে ফেলে তাহলে সেই সেটা প্রডিউস করবে। আমরা চাইবো না আমাদের ইন্ডিয়ারও কেউ পেটেন্ট নিক, কারণ কোনো একজন মনোপলি যদি কোনো একটা বিষয়ের উপরে করে ফেলে তাহলে সেটাই এক্সক্লুসিভ, কেন সেই লোকটার সেখান থেকে মুনাফা নেবে? সবার ইউজের জিনিস সবাই ইউজ করবে। একজন কেউ চুপি চুপি পেটেন্ট নিয়ে ফেলে সেটাকে তাই বায়ো পেটেন্ট খুব একটা ভালো কথা নয়। বাট পেটেন্ট মানে তার রাইটটা অর্জন করা। এবার বায়োপাইরেসি আরেকটা মারাত্মক জিনিস। আজকে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাদের ইন্ডিয়াতে নানা রকম আয়ুর্বেদিক উপাচার বা আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের ওষুধ আছে। এবার সেগুলো বেটে লাগানো আমাদের ঠাকুমা, দাদু, দিদা বা আরো প্রাচীন কাল থেকে বিভিন্ন ওষুধ বেটে চুন হলুদ লাগিয়ে ব্যথা সেরে যায়। এবার চুন হলুদ লাগিয়ে ব্যথা সেরে যায়। এবার চুন হলুদ লাগিয়ে কি করেছে, এবার এইখান থেকে চুপি চুপি কেউ একজন এটা শিখে নিয়ে গেছে যে না, চুন হলুদ মিশিয়ে একসঙ্গে লাগালে সেটা সুন্দরভাবে রোগ সেরে যায়। বা কোনো একটা পাতার রস যদি তাকে ড্রাই করে বা তাকে লিকুইড ফর্মে করে তাকে খাইয়ে দেওয়া যায়, সেটা রোগটা সেরে যাবে। এটা কেউ একজন দেখেছে, এগুলো করা হয় কোনো একটা গ্রামের মধ্যে। এবার কি করলো, ওই যে বায়োলজিক্যাল আইটেমটাকে সে নিয়ে কি করলো, এবার ইন্ডিয়া থেকে বা কোনো জায়গা থেকে প্রচুর প্রোডাক্ট নিয়ে গেল জাহাজে জাহাজে করে করে, চুপ করে গ্রামের থেকে দেখে নিয়ে। এবার গিয়ে সে তার ফ্যাক্টরি থেকে সুন্দরভাবে সেটাকে মোড়ক টোড়কে বানিয়ে সে একটা লেবেল টেবেল দিয়ে ওই যে প্রোডাক্টটা গ্রামে গ্রামে ইউজ হতো সেটাকে সে এবার বিক্রি করে দিচ্ছে হাই দামে। এবার আমরা ওটার মধ্যে কি আছে সেটা জানলাম না, অথচ ব্র্যান্ড নেমটা দেখে যেইভাবে রোগ সারাতো গ্রামে গ্রামে, কিন্তু সেটা এবার আমি কিনে নিয়ে খাচ্ছি। তাহলে কি হলো, সে কিনে নেওয়ার ফায়দাটা কি হলো? অর্থাৎ ও যে আমার যে দেশের ফর্মুলা, বা শুধু আমার দেশ কেন, আফ্রিকার কোনো কান্ট্রির কোনো ফর্মুলা হতে পারে, সে দেখা গেল বড় বড় কান্ট্রি বুদ্ধি করে চুরি করে নিয়ে গেল। পাইরেসি মানে তো চুরি করা। অর্থাৎ সে চুরি করে নিয়ে গিয়ে সেটাকে অন্যভাবে বিক্রি করে দিল। হয় অর্থাৎ সেই দেশ থেকে যে কাঁচামালটা যেখান থেকে নিয়ে গেল, র মেটেরিয়ালটা যেখানে নিয়ে গেল, কম দামে চাষিকে সে লস করালো, অর্থাৎ অল্প তাকে পয়সা দিয়ে নিয়ে গেল। এবার তার প্রোডাক্ট সে বিক্রি করছে বেশি দামে, সেম জিনিস। তাহলে কি হলো, তাহলে যে লোকটা তৈরি করলো, যে ফর্মুলা দিল, সে তো ঠনঠন গোপাল, সে কিচ্ছু পেল না। কেন? তার ফর্মুলাটাকে চুরি করে নিয়ে গেছে বলে। আজকে ওই যে বলেছিলাম শুরুতে কোকাকোলার কথা, কোকাকোলা সব কিছু শেখাবে, কিন্তু ওই যে ফর্মুলাটা, দ্য মোস্ট সিক্রেট, ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট থিং ইন দ্য ওয়ার্ল্ড, তার ফর্মুলাকে এমন ভল্টে রাখা হয়েছে যা কেউ নাকি পাবে না। তাহলে ওই ফর্মুলাটা আসল, ওই ফর্মুলাটা কেউ পেয়ে গিয়ে ওটা দিয়ে যদি কেউ বানায়, তাহলে আজকে নাকি কোকাকোলাটা, এটা একটা গেমিক অনেক রকম হতে পারে যে কোকাকোলা খেয়ে তো আমি আলাদা কিছু পাইনি, বাট স্টিল এটা বলা হয়। তাহলে ওই ফর্মুলাটা যে নিয়ে যাবে, সে যদি কপি করে নিয়ে এসে বানাতে শুরু করে, হয় অনেকে বিদেশে ওষুধ তৈরি করে ইন্ডিয়াতে এসে গিয়ে সেটাকে পাইরেসি করে চুরি করে নিয়ে গিয়ে উল্টো করবে, সেটাও হয় ওষুধের ক্ষেত্রে, কম দামে ওষুধ। সো ইন্ডিয়া যেহেতু একটু গরিব দরিদ্র কান্ট্রি, সেখানে চলতে পারে। কিন্তু যদি আমাদের বায়ো প্রোডাক্ট যেগুলো ন্যাচারাল গ্রো হচ্ছে, সেগুলোকে জাস্ট তুমি বেটে গুঁড়ো করে শিশিতে করে বিক্রি করলে একটা মাল্টিন্যাশনাল বা কোনো কোম্পানির লেবেল লাগিয়ে,
তাহলে যার কাছ থেকে নিয়ে গেলে, যার কাছ থেকে ফর্মুলাটা, তাকে তুমি কিছুই দাওনি, এটা হতে পারে না, এটা চুরি। বায়োপাইরেসি ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন আর পুয়ার ইন বায়োডাইভার্সিটি। যারা যারা ইন্ডাস্ট্রিতে বড় তাদের বায়োডাইভার্সিটি নেই। আমেরিকা বা আরো যত দেশ, জার্মানি, ইংল্যান্ড, অত বেশি বায়োডাইভার্সিটি নেই। জঙ্গল টঙ্গল কেটে ফেলছে, ওরা পলিউশন করছে। কিন্তু বায়োডাইভার্সিটি কোথায় আছে? গরিব গরিব দেশে। ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে। ওই সমস্ত কিছু লেস ডেভেলপ কান্ট্রিতে প্রচুর বায়োডাইভার্সিটি। সেখান থেকে নিয়ে ভিতরে ভিতরে অনেক ফর্মুলা, অনেক কিছু ওষুধ গাছগাছরা আছে, সেগুলো ওরা চুরি করে নেয়। অ্যান্ড দ্য ট্র্যাডিশনাল নলেজ ইজ অলসো মোর ইন কেস অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। আমেরিকার কাছে নেই। দ্য ডেভেলপিং অ্যান্ড দি আন্ডার ডেভেলপড ওয়ার্ল্ড হ্যাভ রিচ বায়োডাইভার্সিটি, বললাম যেটা, অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ রিলেটেড টু বায়ো রিসোর্সেস। বাট এই রিসোর্সটাকে কেউ নিয়ে যাওয়াটাকেই বলা হয় বায়ো পাইরেসি, চুরি করা। এই যে চোর দেখতে পাচ্ছ, পুরো বায়োলজিক্যাল মডিফিকেশন, তারা নিয়ে গিয়ে একটু ব্রেন দিয়ে মডিফাই করে আবার আমার কাছে বিক্রি করে দিচ্ছে। যার দেশ থেকে নিয়ে গেল, যে চাষির কাছ থেকে নিল, তাকেই কিনে নিতে হচ্ছে। এটা উচিত কাজ নয়। ইট হ্যাজ টু ডেভেলপ লস টু প্রিভেন্ট আনঅথরাইজড এক্সপ্লয়টেশন অফ বায়ো রিসোর্সেস অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ। ট্র্যাডিশনাল নলেজগুলোকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে আমরা লোকাল পেটেন্ট, নিজের ইন্ডিয়ান কান্ট্রির পেটেন্ট, অর্থাৎ ইন্ডিয়ানরা ইউজ করবে, সেরকম কোনো কিছু আমরা নিতে পারি। যে বললাম না, পেটেন্টের কিছু ভালো দিক আছে। ইন্ডিয়ান পার্লামেন্ট হ্যাজ cleared the second amendment of Indian patent bill that takes such issue into consideration, including patented terms, emergency provision and research and development initiative। অর্থাৎ দেশীয় জিনিস যেগুলো ট্র্যাডিশনাল ইউজ হচ্ছে, বলছে সেগুলোকে আমরা পেটেন্ট নিয়ে নেব। বায়ো পেটেন্ট বুঝেছি, বায়ো পেটেন্টের ব্যাড গুড আছে, গুডও আছে। এই যে গুডনেস ইউজ করছি, ব্যাড কোথায়? আমার দেশের পেটেন্ট বিদেশ নিয়ে ফেললে সেটা ব্যাড, আমার জন্য ব্যাড। তুমি কি করবে? লোকাল পেটেন্টের সঙ্গে লজিক্যাল অথরিটি দিতে হবে। লজিক্যাল অথরিটি যে দেশের সেটা জায়গা, যে লোকালিটির সেটা, সেই লোকালিটিতে তার সোর্স, তার মানি সেখানে থাকা দরকার, সেখানকার ডেভেলপমেন্টের কাজে লাগা দরকার। আজকে কোনো কারণে আমাদের মুকেশ আম্বানি, তিনি ইন্ডিয়ান লোকেদের কাছ থেকে পয়সা নিয়ে যে দেখা যায় সেই পয়সাটাকে যদি একদম বিদেশে কোথাও জমাচ্ছেন বা রেখে দিচ্ছেন বা তাদের ডেভেলপমেন্টে কাজ করছেন, সেটা তো খুব একটা এথিক্যাল কথা নয়। যদি ওনারা করেন এটা, এরকম আনএথিক্সের কাজ করেন এসব ইন্ডাস্ট্রিয়াল যারা বড় বড় টাইকুন আছেন, বাট আমাদের সেটাকে রক্ষা করতে হবে, তার জন্য অথরিটি দরকার আছে। তাহলে বায়োপাইরেসির বিষয় শেষ করলাম। সেই সঙ্গে তোমাদের আরো বলে দিই কয়েকটা জিনিস। আমরা ফ্লেভার সেভার টমেটোর কথা বলতে পারি, এমন কিছু টমেটো ইউজ করবো যেটা শুরুতে বিভিন্ন সময় আমি আলোচনা করে দিয়েছি। সো এই ছিল মোটামুটি ভাবে আমাদের বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনের বিষয়টা। তো আমরা অনেকটা দূর মেইন চ্যাপ্টারগুলোকে প্রায় শেষ করে এনেছি। তোমাদের সিলেবাসে অনেকটাই শেষ, এবং তাতে আজকে আমরা যে সময়টায় আছি তাতে, এবং তোমাদের এক্সাম নর্মাল টাইমে হতে পারে, পিছিয়ে যেতে পারে, যা কিছু হতে পারে, বাট তোমাদের সিলেবাস যেভাবে শেষ করতে বলার কথা, তারপরে যেগুলো আছে অল্প অল্প ছোট ছোট টপিক আছে, অল্প অল্প করে যেতে হবে। তোমরা বারবার বলছি, শুধু নলেজ নিলে হবে না, আমার কাজ অ্যাজ এ টিচার টপিকগুলোকে করে দেওয়া আর তোমাদের একটু গাইড করে দেওয়া। এক্সাম তো আমি দেব না, এক্সাম তোমরা দেবে। কোশ্চেন কি আমি বসে বসে কোশ্চেন সলভ করবো? না, কোশ্চেন তোমাদের কাছে রেডি আছে, বিভিন্ন পাবলিকেশন আছে, তাদের 10 ইয়ার্স আছে। আজকে যারা আইএসসি তে পড়ো তাদের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, কারণ আইএসসি 18, 19, 20 এই 3 বছরের তোমরা মোটামুটি কোশ্চেন পাবে। 3 বছরের কোশ্চেনে এনাফ নয়, তবে কোশ্চেনের প্যাটার্নটা তোমরা বুঝতে পারবে, সবই সিলেবাস থেকে আসে। তবে সেই প্যাটার্নে তোমাদের একটু ডেসক্রিপটিভ অ্যান্সার করতে হয়, মোস্টলি ইজি আনসার, খুব কঠিন জটিল এগুলো আমি আসতে দেখিনি আইএসসি সিলেবাসে। সিবিএসই তে একটু ট্রিকি কোশ্চেন আসে, একটু গুগলি কোশ্চেন আসে, কিন্তু আমি আইএসসি তে দেখেছি স্ট্রেট কোশ্চেন আসবে। তাই স্ট্রেট কোশ্চেন যেগুলো, আইএসসির বই যেগুলো বাজারে কিনতে গেলে অনলাইনে আইএসসির বই বেশি পাওয়া যায় না, কারণ আইএসসির এক্সামটা
ঠিকভাবে কন্ট্রোল হচ্ছে না, যা বই বাজারে পাওয়া যায় সবই সিবিএসই ওরিয়েন্টেড, কিন্তু সিবিএসই ওরিয়েন্টেড বই এক্সক্লুসিভ পড়ে গেলে আইএসসিতে কিন্তু একটু সমস্যা হবে। তাই আমি বলছি নলেজ ওভারঅল নাও, কিন্তু কোশ্চেন তোমাকে করতে হবে বাজারে পাওয়া যেগুলো। আমিও তো দেখো আমার কাছে অত অভিজ্ঞতা তো হবে না, আমার কাছে 3 বছরের অভিজ্ঞতায় কিছু কোশ্চেন, আমি মাঝখানে কিছু কোশ্চেন দিলাম তোমাদের এক্সাম নিলাম, কিন্তু তোমাকে যদি অ্যাটলিস্ট 10 বছরের কিছু কোশ্চেন এসে করতে পারো এবং সেখানের কিছু মক টেস্ট একদম যেভাবে আইএসসি স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অল্টার করে ইন্টারনাল চয়েস কোশ্চেন আছে, চ্যাপ্টারে এমসিকিউ আছে, সায়েন্টিস্টদের নাম আছে, স্টেট কোশ্চেন আসবে, স্ট্রেট ওয়েতে কোশ্চেন, তার উপরে ইজি কোশ্চেন আসার সম্ভাবনাই বেশি, তোমাদের নম্বর অনেক বাড়ে। তোমরা অতি কঠিন গিয়ে করতে যাও না, ইজি কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেন রেখে দিও, সিলেবাসটা ফুল কমপ্লিট করে যাও, যে কোনো কোণা থেকে দিক না কেন কোশ্চেন যেন করতে পারো। আর তোমাদের যে মাদার বুক আছে সেই বুকটা একবার চোখ বুলিয়ে যেও, কারণ মাদার বুক বলতে যেটা এই সমস্ত স্কুলগুলোতে দেওয়া হয় সৃজনের বইটা, সেখানেরও একই রকম, এত লটস অফ ইনফরমেশন, কোনটা ছাড়বে কোনটা পড়বে মুশকিল। তোমাদের স্ট্র্যাটেজিক ওয়েতে একটু পড়তে হবে, কারণ মনে রাখবে তোমাদের কিন্তু সব পড়তে হয়। এখন এমন সিলেবাস করেছে যে অল্টারনেটিভ 2-4টে চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম তাহলে হয় না, কারণ তোমাকে এমন একটা কোশ্চেন সেই চ্যাপ্টারের ইন্টারনাল চয়েস দিয়ে দেবে, তখন তোমাকে সেই আনসারটা করতে হবে, কোনো চ্যাপ্টারকে তুমি বাদ দিয়ে গেলে হবে না। কাজেই পড়ার সময় তো ওভারঅল পড়তেই হবে, কিন্তু প্রিপারেশন ইজ টোটালি ডিফারেন্ট। শুধু পড়ে গেলে সব সাবজেক্ট পড়ে যাচ্ছি তাহলে বলেছিলাম না 30% কমপ্লিট হবে, কিন্তু বাকি 70% তুমি প্রিপেয়ার হতে গেলে ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর কোশ্চেন্স। তাই সিলেবাসটা প্যারালালি চলুক, এই চ্যাপ্টারের পরের থেকেই অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তোমরা এখন কোশ্চেন সলভ করতে শুরু করো, লিখে প্র্যাকটিস করো, লিখে রাখো না, যেই তুমি একটা দিনে একটা কোশ্চেন লিখে পুরো প্র্যাকটিস করে রাখবে, দেখে যাবে ব্যাস তোমার একটা স্যাটিসফ্যাকশন লাগবে, ইয়েস আই হ্যাভ ডান সামথিং। খালি করো একটু, খালি পড়ে গেলে, আরে প্রিপারেশন যদি না নাও, খাটনি যদি না করো, কি করে নম্বরের মজাটা পাবে? যখন নম্বর 70% আসবে ভালো না, যখন নম্বর 90+ আসবে এস চলো আর 2 নম্বর বাড়লে ভালো হতো, কিন্তু মনে মনে তো একটা স্যাটিসফ্যাকশন আছে। সো আই নিড দ্যাট স্যাটিসফ্যাকশন। আর কি, আমার পক্ষ থেকে তো কিছু করার নেই, আমাকে টপিকটা সব কমপ্লিট করব, করে দিচ্ছি, করে দেব, এভাবেই তো বাড়িতে এলেও হবে। আরেকটা রাস্তা হতে পারে, আমি বলে রাখলাম, আমি তোমাদের জোরে মার বকা এগুলো তো দিতে পারবো না, কি দিতে পারবো, আমি বলতে পারি কায়দাটা কি করবে, যে ডেইলি এরপরের থেকে অ্যাটলিস্ট উইকলি 3টে কোশ্চেনের তোমাদের প্রথম দিকে এ গ্রুপের সবগুলো করে ফেলো, 10টা কোশ্চেন নাও, সব শুধু এ গুলো করো, তারপরে বি গ্রুপ, তারপরে সি গ্রুপ, এই যে এরকম গ্রুপ করে ছোট ছোট ব্রড কোশ্চেন, আগে শর্ট আর ভেরি শর্ট গুলো আগে করে নাও, পরপর কয়েকটা কোশ্চেন করে যাও, তো দেখে যাও কিরকম শর্ট কোশ্চেন আসে, কিরকম আসে, উল্টে যাও, ফুল কোশ্চেন করবে না, শুধু প্রথমে 1 নাম্বারের গুলো করলে, তারপরে 2 নাম্বার করলে, এইভাবে করে নাম্বার বাড়িয়ে যাও এবং রাইট ইট ডাউন। রাইট করে যখন তৈরি করবে, এইটাই বলা হয় স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশন। তাই অনলাইনে আসছি, ইচ্ছে থাকলেও উপায় থাকে না আমাদের অফলাইনে ক্লাস করার, অনেক রকমের সমস্যা তোমাদের বলে দিয়েছি, তবুও অনেকটাই শেষ করে নিয়েছি, এখন আর তো ভেবে লাভ নেই, কারণ করোনা বা আমাদের এই ধরনের ডিজিজ যেগুলো আসে সেগুলো আমাদেরকে এইভাবে সবকিছুকে সমস্যা তৈরি করে দেয়, নানা রকমের ডিজিজ, অসুবিধে, ঝড় জল বৃষ্টি, ন্যাচারাল ক্যালামিটিস, এগুলোকে নিয়ে আমাদের ভালো শিখতে হবে, ভালো পড়তে হবে, এবং তোমাদের মেজর চ্যাপ্টারগুলোকে শেষ করে দেওয়া হলো, এখন স্মল কিছু চ্যাপ্টার সেগুলোতে রাখতে হবে, এবং সেভাবে তোমরা পড়াশোনা করে যাও। অল দ্য বেস্ট।